ভালো আছেন আপনারা? আর কেউ আসবে না? 3টা থেকে না? 4টা মনে হয় আসবে না। 3:15 হয়ে যাচ্ছে। হ্যাঁ? হ্যাঁ। তাহলে আজকে হচ্ছে প্যাথোলজি ক্লাস না? প্যাথোলজি ক্লাস। আমরা আজকে টপিক হচ্ছে কি? সিরাম বিলিরুবিন। সিরাম বিলিরুবিন এটা হচ্ছে কিভাবে আমরা এটা মানে ল্যাবরেটরিতে কিভাবে আমরা মেজার করব, তারপর হচ্ছে এটা প্রিকশন কি আর কিছু তথ্য। তাহলে আগে প্রথমে আসেন একদম বেসিক জানতে হবে, বেসিক না জানলে আমাদের হবে না। সিরাম বিলিরুবিন এটা আসে কোত্থেকে জিনিসটা? হ্যাঁ, রাইট। তাহলে জন্ডিস হলে এটা বেড়ে যায়, জন্ডিস হলে আসে না। নরমালি হচ্ছে আমাদের বডিতে সিরাম বিলিরুবিন থাকে 0.3 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা হচ্ছে নরমাল রেঞ্জ। নরমাল রেঞ্জ মানে প্রত্যেকটা আমাদের সবার যারা সুস্থ আছি আর জন্ডিস যাদের নেই তাহলে তাদের এই রেঞ্জের ভিতরে থাকবে। যদি কারো জন্ডিস হয় বা অন্য কোনো কারণে এটা কি বেড়ে যাবে। তাহলে আমরা যদি 3-এর বেশি হয়, 3 অথবা 3-এর বেশি হয় তাহলে আমরা এটা কি বলছি? ক্লিনিক্যালি জন্ডিস বলবো। বোঝা যাচ্ছে কথা? নরমাল রেঞ্জ হচ্ছে 0.3 টু 1, এই রেঞ্জের মধ্যে নরমাল। যদি এটা 3-এর বেশি হয় তাহলে এটাকে আমরা বলবো, অথবা 3 হয় তাহলে বলবো জন্ডিস। তাহলে একটা কথা আসে না, 1 থেকে 3 এটা এটা কই যাবে? এই অবস্থায় থাকি তখন আমরা কি বলবো? নরমাল হচ্ছে 1 পর্যন্ত, আর জন্ডিস বলছি 3-এর বেশি হলে। তাহলে 1 থেকে 3-এর মাঝখানের অংশটা কি বলবো? এটা হচ্ছে ল্যাটেন্ট জন্ডিস। এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে ক্লিনিক্যাল জন্ডিস। মানে ক্লিনিক্যাল জন্ডিস মানে হচ্ছে যদি আপনার শরীরে বিলিরুবিনের পরিমাণ 3 হয়, 3 অথবা 3 এর বেশি হয় তাহলে কি হবে? বাইরে আপনার জন্ডিসটা প্রকাশ পাবে। কিন্তু যদি 1 টু 3 হয় এটাও জন্ডিস, কিন্তু এটা বাইরে প্রকাশিত হবে না। কথা বুঝতে পেরেছেন আপনারা? যদি 3-এর বেশি হয় তাহলেই কি কেবলমাত্র জন্ডিসটা বাইরে প্রকাশিত হবে লক্ষণগুলা। কিন্তু যদি 1 টু 3 হয় তাহলে এটাও জন্ডিস, কিন্তু এটা বাইরে প্রকাশিত হবে না। এটাকে বলি আমরা ল্যাটেন্ট জন্ডিস। আর জন্ডিস আছে লুকায়িত আছে, বাইরে প্রকাশিত না। তাহলে এখন আসেন, সিরাম বিলিরুবিন এটা কিভাবে আসে কোত্থেকে? এটা কারো ধারণা আছে? এটা আসে কোত্থেকে? লিভারে তো, লিভারে তৈরি হয়, কিন্তু এটা প্রথমে আসে কোত্থেকে? তাহলে আমরা আমাদের বডিতে আরবিসি আছে না? রক্ত, রক্তের তিনটা উপাদান পড়ছিলাম না আমরা? আরবিসি, ডব্লিউবিসি এন্ড হচ্ছে প্লাটিলেট। প্লাটিলেট এটা হচ্ছে রক্তের মধ্যে 3টা উপাদান। তাহলে আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল, ডব্লিউসি মানে হোয়াইট ব্লাড সেল। তাহলে এই যে লোহিত রক্তকণিকা যেটা বাংলাতে বলি আমরা, বা রেড ব্লাড সেল অথবা আরবিসি, এটার নাম হচ্ছে বাংলাতে বলি লোহিত রক্তকণিকা। তাহলে লোহিত রক্তকণিকাটার লাইফ স্প্যান কত? এটা লাইফ স্প্যান মানে হচ্ছে এটা আয়ুষ্কাল কত? আমাদের শরীরে একটা আরবিসি 4 মাস পর্যন্ত বেঁচে থাকে। 4 মাস পরে কি হয়? অটোমেটিক্যালি আরবিসি গুলা ব্রেকডাউন হয়। এজন্য 4 মাস পরে পরে ব্লাড দিতে বলে না? তাহলে 4 মাস পরে পরে কেন বলে? 4 মাস পরে আবার নতুন আরবিসি তৈরি হয়। তাহলে আমাদের বডিতে যে বোন মেরো আছে, এই যে মনে করেন এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বডির বিভিন্ন বোন আছে, ঠিক আছে? বোনস, ওই বোনস এর ভিতর থেকেই কি এই যে আরবিসি ডব্লিউবিসি গুলা তৈরি হয়। তো
প্রতিনিয়তই তৈরি হচ্ছে, তো এক একটা সময়সীমা হচ্ছে 120 দিন অথবা 4 মাস। 4 মাস পরে কি হবে, আরবিসিটা কি হবে, অটোমেটিক্যালি ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে 4 মাস পরে যদি ভেঙে যায় তাহলে ভেঙে কি হয়, কোশ্চেন আসে না? তাহলে আমাদের আরবিসিতে থাকে হচ্ছে হিমোগ্লোবিন থাকে না, রক্তের লাল অংশটার নাম কি, হিমোগ্লোবিন। তার মানে আরবিসিতে থাকে কি, হিমোগ্লোবিন থাকে আরবিসিতে। এখন যখন আরবিসিটা ভেঙে যায় তখন দুটা ভাগ হয়ে যায়, খেয়াল করেন ভালো করে, হিম প্লাস গ্লোবিন। গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। আমরা যে এই যে বিলিরুবিন যেটা আমরা বলছি, বিলিরুবিনটা আসে হচ্ছে এই হিম থেকে আসে। তাহলে প্রথম হচ্ছে ভালো করে খেয়াল করেন, আরবিসিটা প্রথমে ভাঙবে 120 দিন পর পর, ভাঙার পরে কি কি হবে, হিমোগ্লোবিন তো অলরেডি আছে আরবিসিতে, তাহলে হিমোগ্লোবিনটা ভেঙে কি হয়ে যাবে, হিম হয়ে যাবে আর গ্লোবিন হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে যাবে হিমোগ্লোবিন। তো এখন আসেন তাহলে হিম না, হিম থেকে কি হয়, হিম থেকে একটা উপাদান হয়, এটার নাম হচ্ছে বিলি বিলিভার্ডিন। কি নাম এটা, বিলিভার্ডিন। তারপরে বিলিভার্ডিন থেকে আরেকটা উপাদান হয়, এটার নাম হচ্ছে বিলিরুবিন। তার মানে দেখেন, তাহলে বিলিরুবিন আলটিমেটলি আসছে কোত্থেকে, আসছে আরবিসি থেকে আসছে। আমরা যদি বলি তাহলে এই যে আরবিসি করতে, তাহলে দেখেন আমাদের বডিতে নিয়মিতই কি আরবিসি কিন্তু ভাঙছে, এটা ভাঙছে কে, স্প্লিন বা প্লিহা যেটা আমরা বলি, ওটা কি 120 দিন পর পরই ভেঙে দিচ্ছে। তো ভাঙার পরে কি তৈরি হচ্ছে, বিলিরুবিন তৈরি হচ্ছে। তার মানে এই বিলিরুবিনের পরিমাণটা কি কম, যেটা আমাদের জন্ডিস করে না, এটা সবারই আমাদের দেহে পরিমাণ আছে। কারণ আমাদের আরবিসি ভাঙে যেহেতু, তার মানে আমাদের শরীরে বিলিরুবিন থাকবে। তার মানে দেখেন বিলিরুবিন তাহলে কখন বেড়ে যাবে, আইডিয়া করে বলেন তো, কার কি বুদ্ধি। আর আরবিসি ভাঙার ফলে বিলিরুবিন তৈরি হচ্ছে, তাহলে যদি আরবিসি বেশি বেশি ভাঙে তাহলে বেশি বিলিরুবিন হবে না? কথা বুঝেছেন? একটা আছে 120 দিন পর পর ভাঙে, তাহলে যদি 4 মাস বা 120 দিন, তাহলে যদি 4 মাসের আগে যদি ভেঙে যায়, 120 দিনের আগে ভেঙে যায়, তাহলে বেশি বেশি বিলিরুবিন তৈরি হবে না? এটাকে বলা হয় হিমোলাইসিস। হিমো মানে, হিমো মানে হচ্ছে রক্ত, লাইসিস মানে, লাইসিস মানে ভেঙে যাওয়া, ভাঙা, তাহলে হিমোলাইসিস মানে রক্ত ভেঙে যাওয়া। তার মানে এমন কোন রোগ যে রোগটাতে 120 দিনের আগে আমাদের আরবিসিটা ভেঙে যাচ্ছে, তাহলে ওইখানে কি, যেহেতু ঘন ঘন ভাঙবে 120 দিন আগে ভেঙে যাবে, তাহলে বিলিরুবিনও বেশি তৈরি হবে, তাহলে কি একটা কারণ হচ্ছে জন্ডিস দেখা দিবে। এটা হচ্ছে সহজে মনে রাখার জন্য। ক্যান্সার রোগী, না ওইটা হচ্ছে আপনার, যদি ক্যান্সারটা যদি ছড়ায় যায় লিভারে, তাহলে ওই ক্ষেত্রে বিলিরুবিন বাড়তে পারে। কিন্তু ক্যান্সারের সাথে জন্ডিসের সম্পর্ক নাই, কিন্তু পরোক্ষভাবে সম্পর্ক আছে। যদি ক্যান্সারটা লিভারে ছড়া যায় তাহলে লিভারের মধ্যে কি হবে, লিভার কি করে, আমরা বলছিলাম কি বিলিরুবিন তৈরি হবে, এই বিলিরুবিনটা কোথায় যায় জানেন, বিলিরুবিনটা যাবে হচ্ছে লিভারে যায়। লিভারে প্রোটিনের সাথে সে, লিভারে প্রোটিন আছে ঠিক আছে, ওই প্রোটিনের সাথে সে বাইন্ড করে, বাইন্ড করলে তাহলে কি হয়, ওইটা বাইল হয়। বাইল পড়ছেন আপনার, আপনার বাইল পড়ছেন, ওই যে ফ্যাট, ফ্যাট অ্যাবজর্পশনে সাহায্য করে বাইল, পিত্ত, পিত্ত থাকে এই যে এরকম, ঠিক আছে, এরকম যে একটা ইয়ে থাকে, এটা হচ্ছে কি পিত্ত, ঠিক আছে। তাহলে লিভার মনে করেন এটা, হ্যাঁ, এই লিভার থেকে লিভারে আসলো কি, আমরা বিলিরুবিনটা আসলো, ঠিক আছে, আর বেশি ভাঙার পরে লিভারে আসলো, বিলিরুবিনটা আসলো, আসার পরে বিলিরুবিনটা বাইল হয়, ঠিক আছে, লিভারে বাইল হয়, বাইল হয়ে আসে কোথায়, বাইল মানে পিত্ত, এটা পিত্ত, পিত্তথলিতে আসে, পিত্তথলিতে আসার পর কোথায় যায়, এই যে আমাদের
বৃহদান্ত্রে মানে ক্ষুদ্রান্তে যায়। তাহলে দেখেন, যদি আপনি যেটা বললেন যে যদি ক্যান্সারের রোগী যদি লিভারটা যদি নষ্ট হয় তাহলে কি হবে? বিলিরুবিনটা ভালো করে বাইন্ড করতে পারবে না। তখন কি বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে প্রথমে কি আমরা বলছি আরবিসি থেকে হিম প্লাস গ্লোবিন হচ্ছে, হিম থেকে আসছে কি বিলিবার্ডিন, বিলিবার্ডিন এরপরে কি আসছে বিলিরুবিন, বিলিরুবিনটা কোথায় আসছে আবার লিভারে আসছে, লিভারে এসে কি হচ্ছে বাইল, বাইলটা আবার কোথায় হচ্ছে পিত্তথলিতে যাচ্ছে, পিত্তথলি থেকে আবার কোথায় আসছে ক্ষুদ্রান্তে আসছে। এই ক্ষুদ্রান্তে যখন আমরা যখন খাবার খাই তখন খাবারটা কোথায় যায়? প্রথমে তো পাকস্থলী যায়, পাকস্থলীর পরে কোথায় যায়? ক্ষুদ্রান্তে যাবে। ক্ষুদ্রান্তে এই যে ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে এই বাইলটা ফ্যাট জাতীয় খাবারগুলোকে কি করে অ্যাবজর্পশন করে, ডাইজেশন করে। তাহলে দেখেন বিলিরুবিনটা হচ্ছে আমরা যে বলছি বিলিরুবিন, আমাদের আজকে টপিক হচ্ছে বিলিরুবিন। তাহলে বিলিরুবিনের নরমাল রেঞ্জ আমরা বলছি কত? 0.3 টু 1 মিলিগ্রাম পার ডিসিলিটার। তাহলে দেখেন বিলিরুবিনটা আবার দুই ধরনের, একটা হচ্ছে কনজুগেটেড 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 বিলিরুবিন, আর একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিন, ঠিক আছে? তাহলে কনজুগেশন মানে কি? কনজুগাল লাইফ বলি না, কনজুগাল লাইফ নাম শুনেছেন? কনজুগেশন মানে হচ্ছে একত্রিত হওয়া বা কোনো একটা সাথে মিশে যাওয়া এরকম। তাহলে হ্যাঁ, বিলিরুবিন দুই ধরনের থাকতে পারে, একটা বললাম কনজুগেটেড আর একটা হচ্ছে আনকনজুগেটেড। আমরা কনজুগেটেড কখন হয়? আমরা যে বলছি বিলিরুবিনটা আসে কোথায়? প্রথমে বিলিরুবিন হয়ে গেল, ঠিক আছে, আরবিসি থেকে বিলিরুবিন হয়ে গেল, আসবে কোথায়? লিভারে আসবে, ঠিক আছে, লিভারে এসে বাইল হবে। এখন দেখেন লিভারে এসে যখন সে বাইল হবে তখন লিভারে আসার পরে কি করবে, একটা লিভারে আসার পরে বিলিরুবিনটা কার সাথে যুক্ত হবে? প্রোটিনের সাথে যুক্ত হবে। লিভারের মধ্যে প্রোটিন আছে, তাহলে প্রোটিনের সাথে যুক্ত হলে তাহলে এটার নাম বলবো আমরা কনজুগেটেড বিলিরুবিন, আর কনজুগেশন হয়ে গেছে প্রোটিনের সাথে। আর যদি কনজুগেটেড না হতে পারে তাহলে এটা যে যদি কোনো কারণে ধরেন মনে করেন বিলিরুবিনটা আসলো কিন্তু লিভারের প্রোটিনের সাথে সে কি বাইন্ড করতে পারলো না, তাহলে যে বিলিরুবিনটা নাম হবে এটার নাম হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। বুঝা গেছে? লিভারে যদি বিলিরুবিনটা আসে, আসার পরে যদি সে যদি লিভারের প্রোটিনের সাথে যুক্ত হয় বা বাইন্ড করে তাহলে এটার নাম হবে কনজুগেটেড, আর বাইন্ড না করতে পারলে কি হবে? আনকনজুগেটেড। তাহলে বাইন্ড এখন নরমালি তো বাইন্ড করে, নরমালি কি কনজুগেটেড থাকবে, কিন্তু আনকনজুগেটেড কখন হবে? কখন বাইন্ড করতে পারবে না, বাইন্ড না করতে পারলে তো এই যে মনে করেন লিভারে প্রোটিন আছে, ঠিক আছে, আমি লিভারে প্রোটিন আছে, বিলিরুবিনটা আসলো এখানে, আসার পরে এই প্রোটিনের সাথে কি করলো সে একত্রিত হলো, বাইন্ড করলো। তাহলে বাইন্ড কখন করতে পারলো না? একটা হচ্ছে যদি এত বেশি পরিমাণ বিলিরুবিন তৈরি হচ্ছে লিভারের প্রোটিনের সাথে কি বাইন্ড করে কুলাতে পারছে না, তাহলে এত বেশি পরিমাণ বিলিরুবিন কখন তৈরি হবে? যখন অনেক বেশি, যে আমরা বলছিলাম হিমোলাইসিস একটা রোগ আছে থ্যালাসিমিয়া বলে, ঠিক আছে, নাম শুনেছেন আপনারা? থ্যালাসিমিয়া মানে হচ্ছে এখানে 120 দিনের আগেই কি ঘন ঘন রক্ত ভেঙে যায়, একটা রোগ। মানে 120 দিন হচ্ছে আমাদের ভাঙে, এজন্য আমাদের রোগ নাই, কিন্তু এটাতে 80 দিন পর পরই ভেঙে যাচ্ছে রক্ত, এজন্য ঘন ঘন ব্লাড দেওয়া লাগে। তাহলে এরকম যদি যেখানে ঘন ঘন রক্ত ভেঙে যায় তার মানে এত বেশি পরিমাণ কয়েকদিন পর পরই 120 দিন পর জিনিস একটা জিনিস হওয়া আর 80 দিন পর পর হওয়া, তাহলে কি বেশি বেশি রক্ত তৈরি হবে না? ভাঙবে না রক্ত? তাহলে এত বেশি পরিমাণ ভাঙে যে বিলিরুবিন বেশি বেশি তৈরি হয়, লিভারে কি সেটা বাইন্ড করতে কি কুলাতে পারে না, তাহলে ওই ক্ষেত্রে কি হবে? আনকনজুগেটেড বিলিরুবিন হবে। তাহলে আমি যদি একদম শর্টলি বলি তাহলে যদি বিলিরুবিনটা যদি প্রোটিনের সাথে বাইন্ড করে তাহলে এটার নাম হবে কনজুগেটেড বিলিরুবিন।
তাহলে কোনো কারণে যদি এত বেশি পরিমাণ বিলিরুবিন হয়ে গেছে, এখন আর বাইন্ড করে ফেলাতে পারছে না, বাইন্ড না করতে পারে, তাহলে হবে আনকনজুগেটেড। সহজ কথা এটা, মানে বাইন্ড করতে পারলে কনজুগেটেড, যদি বাইন্ড না করতে পারে তাহলে এটার নাম হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। এখন আসেন আমাদের মানে বিলিরুবিনটা বাড়ে কি কি রোগে, তাই না, জানতে হবে না আমাদেরকে। তাহলে কজেস অফ রাইজ অফ causes of rise of bilirubin, causes of rise bilirubin। তাহলে দেখেন কি কারণে বিলিরুবিন বাড়তে পারে, তার মানে একটা হচ্ছে আমরা যেটা বললাম হিমোলাইসিস, অনেক বেশি তাড়াতাড়ি কি রক্তটা ভেঙে যাচ্ছে। হিমোলাইসিস মানে বললাম যে হিম মানে হচ্ছে রক্ত, লাইসিস মানে ভেঙে যাওয়া, তাহলে হিমোলাইসিস রক্ত তাড়াতাড়ি ভেঙে যায়, এজন্য তাড়াতাড়ি ভেঙে গেলে তাড়াতাড়ি বেশি বেশি বিলিরুবিন তৈরি হবে, হিমোলাইসিস। যেমন থ্যালাসেমিয়া একটা রোগ, থ্যালাসেমিয়ার বাচ্চা যদি দেখেন, অনেক বাচ্চা আছে থ্যালাসেমিয়া, তো ওয়ার্ল্ডে অনেক বাচ্চা পাওয়া যায় থ্যালাসেমিয়া, অল্প বয়সে ধরা পড়ে বাচ্চাগুলা, সব প্রতি মাসে রক্ত দিতে হয়। থ্যালাসেমিয়াতে এরকম বিলিরুবিন বেড়ে যাবে। আর হচ্ছে দেখেন বাচ্চাদের জন্মগত কিছু রোগ হয়, এই শব্দ একটু কঠিন, একটু শুনে রাখেন, কাজে লাগবে। ইরেথ্রো ব্লাস্টোসিস ফিটালিস, এটা হচ্ছে বাচ্চাদের একটা মানে একটা রোগ। এখানেও কি হয়, তাড়াতাড়ি সবগুলা বাচ্চাদের শরীরে সব রক্ত ভেঙে যায় এই রোগটাতে, ঠিক আছে। তাহলে যদি রক্ত তাড়াতাড়ি ভেঙে যায় তাহলে কি বেশি বেশি বিলিরুবিন বের হবে। যারা পড়ে এসেছেন তারা মিস করেছেন, আমরা মেকানিজম পড়েছি, হঠাৎ করে ধরতে কষ্ট হবে। তাহলে আরেকটা হচ্ছে দেখেন ভাইরাল হ্যাপাটাইটিস, ভাইরাল ভাইরাল হ্যাপাটাইটিস। আইটিস মানে কি? আইটিস মানে হচ্ছে কোন একটা জায়গায় ইনফ্লামেশন। হ্যাপাটো মানে লিভার সেলকে আমরা কি বলি? হ্যাপাটো বলি। তাহলে লিভার সেলের যদি ইনফ্লামেশন হয় তাহলে এটার নাম হবে হেপাটাইটিস। হেপাটো মানে হচ্ছে লিভার সেল, আইটিস মানে ইনফ্লামেশন। তাহলে লিভার সেল যদি ইনফ্লামেশন হয় তাহলে এটাকে আমরা বলছি হেপাটাইটিস। আর যদি এটা ভাইরাস দিয়ে হয় তাহলে এটার নাম হবে কি? ভাইরাল হেপাটাইটিস। কারণ ভাইরাল হেপাটাইটিস মানে লিভারের ইনফ্লামেশন ভাইরাস দিয়ে। আমি আপনাকে ছবি ছবি একটু বুঝাই দিই। মনে করেন একটা লিভার আমি আঁকলাম, হ্যাঁ, লিভার আঁকলাম এরকম। তো লিভারটা যদি দেখেন লিভারের সেল মনে করেন এগুলা, হ্যাঁ, এখন যদি একটা ভাইরাস কোন রকম করে একটা ভাইরাস ঢুকে, ঠিক আছে, এই ভাইরাসটা ঢুকে কি করবে, এই লিভার সেলগুলো কি করবে, এখানে ইনফ্লামেশন করবে। তো দেখেন আমরা যে বলছিলাম বিলিরুবিনটা আসে কোথায়, লিভারে আসে বাইন্ড করার জন্য বলছিলাম। তাহলে যদি লিভারে যদি আসে, যদি এইখানে সেলগুলো যদি ইনফ্লাম থাকে তাহলে ঠিক মতো এখানে বাইন্ড করতে পারে প্রোটিনের সাথে, বাইন্ড করতে সমস্যা হবে না। কারণ এখানে একটা ইনফ্লামেশন, তাহলে কি এখানে ঠিক মতো বাইন্ড করতে পারবে না। তা বাইন্ড না করলে কি হবে, বিলিরুবিনটা বেড়ে যাবে না। বিলিরুবিনটা কি ঠিক মতো বাইন্ড করতে পারবে না, বিলিরুবিনটা কি পরিমাণটা বেড়ে যাবে। তাইলে তখন কি হবে, এই জন্য ভাইরাল হ্যাপাটাইটিস কি হবে, জন্ডিস দেখা দিবে। আরো আছে যেমন আরেকটা জিনিস খেয়াল করেন, এটা যদি এটা মনে করেন লিভার, হ্যাঁ, লিভার থেকে এই যে একটা এটা হচ্ছে কি পিত্ত থলি চিন্তা করলাম, ঠিক আছে, লিভার থেকে মনে করেন লিভার থেকে বিলিরুবিনটা আসলো, ঠিক আছে, এটা সব ভালো আছে, এখানে কোনো ব্যক্তি নেই, লিভার সেল ভালো আছে, ঠিক আছে। এখানে বিলিরুবিনটা আসলো, আসার পরে কি করলো, প্রোটিনের সাথে
বাইন্ড করলো, ঠিক মতো বাইন্ড করার পরে এটা হয়ে গেল, কি হয়ে গেল, আরো কিছু উপাদান মিলে তৈরি হলো কি, বাইল তৈরি হলো। বাইল যেটাকে আমরা পিত্ত রস বলি। বাইল মানে পিত্ত রস। দেখবেন তো মুরগি অথবা মাছ কাটার সময় দেখবেন তো দেখা যায় সবুজ রঙের অনেকটা, এটা হচ্ছে পিত্ত রস। এই পিত্ত রসটা আসবে কোথেকে, এই যে দেখেন এই যে নালীগুলো আছে, নালীগুলো দিয়ে কোথায় আসবে, পিত্তথলিতে আসবে। পিত্তথলিতে পাথর শুনেছেন না, শুনেছেন না? তাহলে পিত্তথলিতে পাথর হলে কি, এখানে আমরা এটা কেটে দিই। হ্যাঁ, তাহলে নরমাল মানুষের কি, তাহলে এই যে বাইল তৈরি হলো, বিলিরুবিন আসলো, বাইন্ড করলো প্রোটিনের সাথে, এখানে বাইন্ড করার পরে বাইল বাইল হলো। বাইলটা আসলো কোথায়, পিত্তথলিতে আসলো। পিত্তথলি থেকে যাবে কোথায়, এখানে কি ক্ষুদ্রান্তে যাবে, ঠিক আছে, ডিউডেনামে যাবে। তো এখন দেখেন, যদি এখানে একটা পাথর হয়, এই যে এই নালীটার মধ্যে পাথর দিয়ে এরকম আটকে গেছে, তাহলে বাইলটা আসবে এদিকে, আসবে না তো। তাহলে কি হবে, এটা উল্টা কোথায় চলে যাবে, রক্তে চলে যাবে। তাহলে রক্তের মধ্যে বিলিরুবিন বেড়ে যাবে না? তাহলে তখন কি হবে, যদি আমরা তাহলে কি বলবো, এখানে যদি কোনো একটা পাথর হয়, তাহলে পাথর হলে কি হবে, পিত্তথলিতে পাথর, বা এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট। কমন, যেহেতু এটা বাইল বাইল সেদিকে, এই জন্য এর নাম হচ্ছে বাইল ডাক্ট। ডাক্ট মানে একটা নালী। তাহলে কমন বাইল ডাক্ট। তাহলে এই কমন বাইলে যদি পাথর হয়, তাহলে কি হবে, জন্ডিস হবে, বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আরেকটা কজ তাহলে আমরা লিখতে পারি, স্টোন ইন দা, স্টোন মানে পাথর, স্টোন ইন কমন বাইল ডাক্ট, সিবিডি, কমন বাইল ডাক্ট। তাহলে কমন বাইল ডাক্ট তাহলে কি হবে, জন্ডিস হবে। এই যে মানে বাইলটা ক্ষুদ্রান্তে যেতে পারবে না, তাহলে উল্টা শরীরে চলে যাবে, এটার নাম হচ্ছে সিবিডি মানে কমন বাইল ডাক্ট। এই যে কমন বাইল ডাক্ট লিখেছি, কমন বাইল ডাক্ট। আসসালামু আলাইকুম। সিবিডি মিনিংসটা কিরকম হবে? হ্যালো, এগুলো হচ্ছে কমন কজ। আরো অনেক কজ আছে জন্ডিসের, বা বিলিরুবিন বেড়ে যাওয়া। বিলিরুবিন বেড়ে যাওয়া মানে হচ্ছে আমরা কি বলছি, জন্ডিস বলছি। তাহলে জন্ডিসের অনেক কজ আছে, এইগুলো হচ্ছে কমন কজ, যেগুলো আমরা সচরাচর পাই। আরো অনেক কারণে থাকতে পারে, কিন্তু এগুলাই বেশি কমন। ভাইরাল হেপাটাইটিস এগুলো কমন পাওয়া যায়। আরেকটা কমন পাওয়া যায়, যেমন ধরেন এটাকে বলা হয় হেপাটোসেলুলার, আরেকটা কজ হচ্ছে লেখেন হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটোসেলুলার কার্সিনোমা মানে কি, হ্যাঁ, কার্সিনোমা মানে হচ্ছে ক্যান্সার। তাহলে হেপাটো মানে কি বলছিলাম, লিভার সেল, সেলুলার। তাহলে লিভার সেলে যদি ক্যান্সার হয়, যেমন লিভার ক্যান্সার যেটাকে আমরা বাংলাতে বলি, তাহলে লিভার সেল যদি ক্যান্সার হয়, ঠিক এখানে কি বাইল গুলা ঠিক মতো তৈরি হবে না, বা এদিকে লিভার সেল গুলা ঠিক মতো বাইল গুলা পাঠাতে পারবে না, তাহলে কি হবে, জন্ডিসটা বা বিলিরুবিনটা বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে, জন্ডিস হতে পারে, বিলিরুবিন বেড়ে যেতে পারে। আরেকটা কথা হচ্ছে যেমন ক্রনিক লিভার ডিজিজ, খুবই কমন। এটা আমাদের বাংলাদেশে অনেক পাওয়া যায়, অনেক মানুষ পেট ফোলা নিয়ে আসে, কয়েকদিন পর পর দেখবেন তো পেট ফোলা, লিভার নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলে লিভার, এটাকে বলা হয় ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজ কি হয় দেখেন, এটাকে সংক্ষেপে আমরা বলি সিএলডি বলি, সিএলডি, সিএলডি বলি, হ্যাঁ, সংক্ষেপে ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজ কি হয়, এরকম মনে করেন এরকম সেল আছে, সেলগুলো কি হবে জানেন, জানেন একদম ফাইব্রাস টিস্যুর মতো হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। এটা তো নর্মাল, গরুর কলিজা আপনারা দেখেছেন না, নর্মাল মানে নর্মাল বলতে একটা
ইয়ে থাকে, হ্যাঁ, সফট সফট থাকে, কিন্তু সিএলডি হলে এখানে ক্রনিক যদি ধরেন কারো যদি অনেক দিন ধরে খালি লিভারটা খালি ইনফ্লামেশন হয়, যদি কোন একটা জিনিস বারবার ইনফ্লামেশন হয়, বারবার ইনফ্লামেশন ওই জায়গাটা কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে অনেক লম্বা সময় পরে। একটা সময় আসে কি, এই যে নর্মাল একটা সেল থাকার কথা, নরম থাকার কথা, লিভারটা পুরোটাই জালিকার মতো শক্ত হয়ে যাবে। ঠিক আছে, শক্ত শক্ত হয়ে যাবে, কোনো লিভারের কোনো ইয়েই থাকবে না, অস্তিত্বই থাকবে না, এরকম এরকম বড় বড়, মানে লিভারটা পুরো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলি আমরা সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। তাহলে এরকম যদি লিভার যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, ঠিক মতো এখানে কাজ হবে না, বিলিরুবিনটাকে ঠিক মতো এখানে বাইন্ড করতে পারবে না, তাহলে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। আপনারা এসি ছাড়তে বলেন না ওনাদেরকে, তাহলে খুব গরম পড়েছে ভাই আসলে, খুব গরম। তাহলে দেখেন সিএলডি তে একদম না লিভারটা পুরো নষ্ট হয়ে গেছে, তাহলে এরকম অবস্থা হলেও কি বিলিরুবিন ঠিক মতো বাইন্ড করতে পারবে না, তাহলে বিলিরুবিনটা বেড়ে যাবে। তাহলে বিলিরুবিন বেড়ে গেলে কি হবে, আলটিমেটলি জন্ডিস দেখা দিতে পারে। তাহলে এগুলো হচ্ছে কমন কজ, মানে বিলিরুবিন বেড়ে যাওয়ার অথবা জন্ডিস হওয়ার কমন কজ হচ্ছে এগুলো। এবার আসেন তাহলে আমাদের হচ্ছে আমরা কিভাবে ল্যাবরেটরিতে, ঠিক আছে, এখন মনে করেন জন্ডিস আমরা বেশি পেলাম, ঠিক আছে, পেলাম কত, যদি যারা পরে এসেছেন আমি আর রিপিট করছি, বিলিরুবিনের নরমাল পরিমাণ, বিলিরুবিনটা তৈরি হয় আমরা বলছি একটু আগে আলোচনা করেছি, প্রথমে এটা তৈরি হবে আরবিসি থেকে। ঠিক আছে, আরবিসি থেকে হিমোগ্লোবিন, এগুলো আমরা সংক্ষেপে বলার জন্য বলছি, আরবিসি থেকে তৈরি হবে কি 120 দিন পর পর আমাদের দেহের কি রক্তগুলা ভেঙে যায়, 120 দিন পর পর রক্তগুলা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর রক্তের একটা মানে রক্ত ভেঙে যাওয়ার ফলে তৈরি হবে কি বিলিরুবিন তৈরি হবে। এই বিলিরুবিনটা যাবে কোথায়, লিভারে যাবে। বিলিরুবিনটা লিভারে গিয়ে ওইখানে লিভার প্রোটিন আছে, প্রোটিনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে সে বাইল হবে, বাইল হয়ে কোথায় যাবে, পিত্তথলিতে যাবে, এরপর আবার পিত্তথলি যাবে, ক্ষুদ্রান্তে যাবে। এটা হচ্ছে নরমাল একটা সংক্ষেপ, একটা ফ্লো। তাহলে এই বিলিরুবিন নরমাল পরিমাণ হচ্ছে আমাদের বডিতে 0.3 থেকে 1 মিলিগ্রাম পার ডিএল, এই রেঞ্জের মধ্যে নরমাল। হ্যাঁ, নরমাল নরমাল পরিমাণে থাকবে। তার মানে যদি বিলিরুবিন যদি একের চেয়ে বেশি হয়ে যায় তাহলে এটাকে আমরা বলছি কি, জন্ডিস বলছি। 1 থেকে 3 এটাকে বলছি ল্যাটেন্ট জন্ডিস। আর গ্রেটার দেন 3 হলে এটাকে আমরা বলবো ক্লিনিক্যাল জন্ডিস। এটাও দুটোটাই জন্ডিস, ক্লিনিক্যাল জন্ডিস। 1 থেকে 3 এটা ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত, মানে এটা বডির ভিতরে ডুব দিয়ে আছে কিন্তু বাইরে প্রকাশিত না, কিন্তু এটাও কি জন্ডিস। 3 এর বেশি যদি যায় বিলিরুবিনটা তাহলে এটাকে আমরা বলছি ক্লিনিক্যাল জন্ডিস। ক্লিনিক্যাল মানে ক্লিনিক্যালি বোঝা যাবে, বাইরে থেকে বুঝতে যাবে। তাহলে এবার আসেন তার জন্ডিস কি কারণে বাড়ে বা বিলিরুবিন কি কারণে বাড়ে, এটা আমরা পড়লাম। এখন আমরা ল্যাবরেটরিতে কিভাবে পরীক্ষা করব। প্রথমে আমাদের ল্যাবরেটরিতে বিলিরুবিন পরীক্ষা করার জন্য প্রথমে কি করতে হবে, কারো হাত থেকে কি করতে হবে, আমরা রক্ত নিলাম। ঠিক আছে, একদম আমি সহজে বোঝানোর চেষ্টা করছি, রক্ত আমি নিলাম। মনে করি এটা হচ্ছে একটা টেস্ট টিউব, হ্যাঁ, নিলাম, রক্ত নিলাম। ঠিক আছে, কিছু রক্ত নিলাম, সিরিঞ্জ দিয়ে টেনে, সিরিঞ্জ দিয়ে আমি এখানে কিছু রক্ত নিলাম, আর সিরাম, হ্যাঁ, সিরাম বা প্লাজমা যেটা নিলাম। তো নিজে আমরা পরীক্ষা করি ল্যাবরেটরিতে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিছু রিয়েজেন্ট থাকে, বা বাংলাদেশে যেটাকে বিকারক বলি। এই রিয়েজেন্টটা দিয়ে কি মেনলি কোনো একটা পরীক্ষা করতে হয়। এক একটা পরীক্ষার জন্য, যেমন ধরেন আমি যদি
মানে বিলিরুবিন ছাড়া অন্য একটা কপার যদি বডিতে আমার কপারের পরিমাণ কতটুকু, তাহলে ওটার জন্য আলাদা একটা রিয়েজেন্ট লাগবে। আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা রিয়েজেন্ট লাগে। তাহলে এখানে আমরা দুইটা রিয়েজেন্ট ব্যবহার করি। একটা হচ্ছে মনে করেন একটা বোতল, ঠিক আছে, এটা একটা বোতল। তাহলে রিয়েজেন্ট 1 R1, হ্যাঁ, আর এটা হচ্ছে রিয়েজেন্ট R2। দুইটা বোতলের মধ্যে রিয়েজেন্ট আছে। এখন আমরা পরে আসছি রিয়েজেন্ট গুলা কি কি দিয়ে তৈরি, এটা লাগবে আমাদের। তাহলে রিয়েজেন্টের মধ্যে থাকে হচ্ছে সালফানাইলিক অ্যাসিড। এই অ্যাসিড গুলা দিয়ে একটা রিয়েজেন্ট তৈরি করা আছে। সালফানাইলিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলা দিয়ে হচ্ছে আমাদের রিয়েজেন্ট গুলা তৈরি। তাহলে এখন আসেন, তাহলে রিয়েজেন্ট গুলা, তাহলে আমরা দুইটা রিয়েজেন্ট নিলাম বা বিকারক। আর অন্যদিকে কি আমরা একটা পেশেন্ট থেকে কি সংগ্রহ করলাম, ব্লাড বা প্লাজমা সংগ্রহ করলাম অথবা সিরাম সংগ্রহ করলাম। তাহলে আমাদের হাতে আছে দুইটা রিয়েজেন্ট, আর এদিকে আছে আমাদের স্যাম্পল, যেটাকে আমরা স্যাম্পল বলছি, ব্লাড আছে। তাহলে এখন দেখেন আমরা কিভাবে ইয়ে করব। আচ্ছা, আগে আমরা একটা রিয়েকশন করি, হ্যাঁ। আমাদের প্রিন্সিপালটা কি, আমরা কেন এই রিয়েজেন্ট গুলোর সাথে কেন বিলিরুবিন, অন্য রিয়েজেন্ট দিলে কি সমস্যা। তাহলে হচ্ছে যদি সালফানাইলিক অ্যাসিড যেটা আছে, সালফানাইলিক অ্যাসিড প্লাস সোডিয়াম নাইট্রেট প্লাস, এই যে দেখেন বিলিরুবিন যদি রক্তে আসলে যদি বিলিরুবিন বেশি থাকে, খেয়াল করেন খুব সুন্দর, এগুলো হচ্ছে রিয়েজেন্ট গুলা, বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে রিয়েজেন্ট গুলা। রিয়েজেন্ট গুলা হচ্ছে যদি আমি বিলিরুবিন যদি যোগ করি, তাহলে এটা হচ্ছে রংটা হবে পার্পল কালার। পার্পল কালার একটা রং হবে। তার মানে দেখেন যত বেশি বিলিরুবিন থাকবে পার্পল কালারটা কি হবে, গাঢ় হবে। তাহলে এখানে মোট যে প্রিন্সিপাল যেটার উপর বেস করে আমরা পরীক্ষাটা করি, এটা হচ্ছে সালফানাইলিক অ্যাসিডটা এবং সোডিয়াম নাইট্রেট এবং বিলিরুবিন। যদি বিলিরুবিন রক্তে আসলেই থাকে তাহলে কি কালার দেখা দিবে, পার্পল কালার। যদি আমরা রক্তটার মধ্যে যদি বিলিরুবিন না থাকে তাহলে কি হবে, পার্পল কালার হবে, হবে না। তার মানে আমরা এই রক্তটা যদি এগুলোর সাথে রিয়েজেন্ট গুলোর সাথে মিক্সড করি তাহলে বুঝতে পারবো যে আসলে এটা জন্ডিস আছে কিনা বা বিলিরুবিনটা বেশি কিনা তার রক্তের মধ্যে। তাহলে আমরা বুঝলাম দুইটা রিয়েজেন্ট নিলাম, ঠিক আছে, এটা একটা, আর হচ্ছে এখানে দুইটা বিকারক নিলাম রিয়েজেন্ট। তাহলে রিয়েজেন্ট R1 R2, এখানে আছে সালফানাইলিক অ্যাসিড যেগুলো আছে আমরা বললাম, সালফানাইলিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট আর হচ্ছে, আর অন্যদিকে আমরা একটা টেস্ট টিউবের মধ্যে পেশেন্ট থেকে রক্ত সংগ্রহ করলাম। এখন আসেন আমি আলাদা একটা টেস্ট টিউব নিলাম, ঠিক আছে, আলাদা একটা টেস্ট টিউব নিলাম। R1 যে রিয়েজেন্টটা আছে ওটা নিব আমি 1 ml নিব। এখান থেকে আমি 1 ml এখানে ঢাললাম, এটা থেকে নিলাম মনে করেন 1 ml, 1 ml অথবা 1000 মাইক্রোলিটার, একই কথা, 1000 মাইক্রোলিটার অথবা 1 ml আমি এখানে ঢাললাম, ঠিক আছে, মনে করেন এখানে ঢাললাম। R2 থেকে ঢাললাম 20 মাইক্রোলিটার, এটাও ঢাললাম কি এখানে ঢাললাম, এটাও ঢাললাম এখানে ঢাললাম।
ঠিক আছে? তাহলে R1 থেকে নিলাম 1000 মাইক্রোলিটার, R2 থেকে নিলাম 20 মাইক্রো, ল্যাবে যে পরীক্ষাগুলো করা হয় 20 মাইক্রোলিটার রিয়েজেন্ট নিলাম দুইটা থেকে, R1 থেকে R2 থেকে। আর ঠিক আমি যে স্যাম্পল সংগ্রহ করেছি ওখান থেকে নিলাম 50 মাইক্রোলিটার। এখন কি করবো, আমি একটা কাঠি আছে, একটা কাঠি দিয়ে এটা কি করে দিলাম, তিনটাই কি করলাম একসাথে মিক্স করে দিলাম। আমি মিক্স করলাম, মিক্স করার পরে আমি এখন মিক্স করলাম, ভালো করে মিক্স করে কি করবো, এখন আমি 5 মিনিট ওয়েট করবো এবং টেম্পারেচারটা হবে রুম টেম্পারেচার। হ্যাঁ, লো টেম্পারেচার হবে না একদম, বা হাই টেম্পারেচার হবে না। তাহলে রুম টেম্পারেচার আমি কয় মিনিট রাখবো, রুম টেম্পারেচার রাখবো 5 মিনিট রাখলাম, 5 মিনিট। ঠিক আছে, তো 5 মিনিট রাখার পরে একটা মেশিন আছে যেখানে বিলিরুবিন পরীক্ষা করা হয়। 5 মিনিট ওয়েট করবে, 5 মিনিট ওয়েট করার পরে আমি এটা একটা ফ্লো সেল, একটা মেশিনের নাম, এর নাম হচ্ছে ফ্লো সেল। একটা মেশিন আছে, যারা ল্যাবরেটরিতে যারা করে ওখানে মেশিন গুলো আছে। তাহলে ফ্লো সেলে আমি দিলাম, দেওয়ার পরে কি হবে, ওইখানে আপনার রেজাল্টটা চলে আসবে, রেজাল্টটা চলে আসবে। এরকম একটা মেশিন, তো এই মেশিনের এখানে গিয়ে দেওয়ার পরেই, তারপরে ওখান থেকে এটা কি করতে হয়, আমি যে 5 মিনিট রাখার পরে ওইটা ওই মেশিনের মধ্যে আমি ঢালবো। মেশিনের মধ্যে কি হয়, মেশিনের মধ্যে এরকম একটা ইয়ে আছে, এখান থেকে এরকম একটা নল আছে, এই নলটার মধ্যে দিলেই কি ওখানে চলে যায়। তাহলে 5 মিনিট রাখার পরে ওইটাকে আমি মেশিনে দেব, মেশিনে দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি আমাকে রেজাল্ট দিয়ে দিবে। মনে করেন যদি কারো আসে তাহলে যদি এখানে যদি রেজাল্ট যদি আসেন, মনে করেন 3 আসলো, 3 মিলিগ্রাম পার ডিএল রেজাল্ট দিল, তাহলে আমি এই যে রিপোর্ট করে দিলাম হচ্ছে দিস পেশেন্ট বিলিরুবিন লেভেল হচ্ছে কত, 3 মিলিগ্রাম পার ডিএল। তাহলে এটা হচ্ছে মোট পরীক্ষাটা। তাহলে আপনারা লিখবেন কি, পরীক্ষার মধ্যে প্রিন্সিপালটা আসে, তাহলে প্রিন্সিপালটা আসলে প্রথমে লিখবেন যে, মানে আমি তো বাংলাতে বলছি, তাহলে ইংলিশে একটু সাজিয়ে লিখবেন যে প্রথমে হচ্ছে এট ফার্স্ট আমরা দুইটা রিয়েজেন্ট নেব, R1 R2। R1 থেকে নেব হচ্ছে 1 ml অথবা 1000 মাইক্রোলিটার, 1000 মাইক্রোলিটারে 1 ml হয়, তাহলে 1 ml নিব। রিয়েজেন্ট নাম্বার 2 বোতল থেকে নেব হচ্ছে 20 মাইক্রোলিটার। আর আমি পেশেন্ট স্যাম্পল আগে থেকে কালেকশন করবো, ওগুলো লিখবেন যে আমি কিভাবে কালেকশন করবো, যে বেঞ্চ থেকে এখানে কালেকশন করব। কালেকশন করার পরে আমি তিনটাকে মিক্সড করব, ভালো করে মিক্সড করার পরে 5 মিনিট, 5 মিনিট কি করব, 5 মিনিট রুম টেম্পারেচার রাখবো। রুম টেম্পারেচার রাখার পরে আমি ফ্লু সেল, একটা যন্ত্রের নাম, এই ফ্লু সেলের মধ্যে আমি কি করব, 5 মিনিট রাখার পরে ওই ওই মিশ্রণটাকে মিক্সচার, এটার নাম হচ্ছে কি মিক্সচার, যেহেতু আমরা এখানে তিনটা জিনিস মিক্স করেছি, তাহলে এই মিক্সচারটাকে আমরা কোথায় নেব, এই ফ্লু সেল একটা যন্ত্র আছে, এই যন্ত্রের মধ্যে দেবো। দেওয়ার পরে একটু ওয়েট করার পরে এখানে মনিটরিং করবে কত, এখানে মনে করেন রেজাল্ট উঠবে এখানে 3 মিলিগ্রাম পার ডিএল। তাহলে এই হচ্ছে আমাদের সিরাম বিলিরুবিন মেজারমেন্ট, ল্যাবরেটরিতে আমরা এইভাবে মেজার করি। এখন আসেন এখানে আমরা কি কি সতর্কতা অবলম্বন করবো একটা পরীক্ষা করতে গেলে। এই যে রিয়েজেন্ট গুলো আছে না, রিয়েজেন্ট গুলো কিন্তু খুবই ডেঞ্জারাস টাইপের। তাহলে আমাদের একটা টপিক আছে যে এখানে আমরা কি সাবধানতা অবলম্বন করবো অথবা প্রিকশন কি নিব। প্রিকশন প্রথমত যিনি ল্যাবরেটরি ম্যান তিনি তো অবশ্যই এখানে হাতে গ্লাভস পরবেন, গ্লাভস পরে প্রয়োজনীয় পরিমাণ তার যে মানে মেজার নেওয়ার দরকার ওগুলা মেজার নেবেন। মেজার নেওয়ার পরে তারপরে কি করবেন, কারণ আমাদের যে রিয়েজেন্ট গুলো এগুলো হচ্ছে আমরা এখানে বলছি কি কি সবগুলাই দেখেন HCl আছে, HCl আর কি আছে এখানে সোডিয়াম নাইট্রেট আছে। হ্যাঁ, এগুলো কিন্তু বিষাক্ত, এগুলো এগুলো যদি একটু পরে চামড়ার মধ্যে একটু পরে একবারে মানে হাড় পর্যন্ত মানে চলে যাবে এরকম। তাহলে আমরা তাহলে মেজার নিব
মানে প্রোটেকশন নেব হচ্ছে সাবধানতা কি অবলম্বন করবো যাতে রিয়েজেন্ট গুলা স্কিনে না লাগে, কোনো প্রকার যদি স্কিনে না লাগে। স্কিন লাগলে কি হবে, স্কিনটা কি পুরো এখানে ঘুমা না টেস্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কেন পড়ে যাবে। লাইট অফ করে দেয় তাহলে এই হচ্ছে সাবধানতা, প্রিকশন। না রেখে 12টা বাজে আসবে যে লাইট অফ করে দিয়ে এখানে ঘুমা। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন না প্রথম থেকে? তাহলে প্রথমে আমরা পড়েছি হচ্ছে সিরাম বিলিরুবিন পড়েছি। সিরাম বিলিরুবিন কোত্থেকে আসে, কিভাবে বিক্রিয়া করে বিলিরুবিন হয়। বিলিরুবিনটা এরপরে আসে কোথায়, লিভারে আসে। লিভারে আসার পরে ওখানে প্রোটিনের সাথে বাউন্ড হয়, বাউন্ড করার পরে তারপর এখান থেকে যায় হচ্ছে আমাদের, ওখান থেকে বাইল হয়, বাইলটা যায় কোথায়, পিত্তলে যায়, ওখান থেকে যায় হচ্ছে ইন্টেস্টাইন। এটা হচ্ছে বিলিরুবিনের নরমাল একটা পথ। ইন্টেস্টাইন থেকে কি হয় সেটা জানা দরকার। মনে করেন এটা ইন্টেস্টাইনে আসলো, ঠিক আছে, বিলিরুবিনটা, এটা মনে করেন বাই পিত্তথলি আসলো, এখানে ইন্টেস্টাইন আসলো, ক্ষুদ্রান্ত্রে আসার পরে এটা হয় কি স্টার্কোবিলিনোজেন, স্টার্কোবিলিনোজেন। আরেকটা হয় ইউরোবিলিনোজেন। ঠিক আছে, তাহলে ইউরোবিলিনোজেন যেটা এটা আছেন, এটা 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 আপনার ইয়ে হয়ে যাবে, এখানে ব্যাকটেরিয়া আছে তো ব্যাকটেরিয়ার প্রভাবে এটা এখান থেকে সে চলে যাবে কোথায়, ব্লাডে চলে যাবে। ইউরোবিলিনোজেনটা কোথায় চলে যাবে, ব্লাডে। ব্লাডে চলে গেলে ব্লাড থেকে কোথায় যাবে, আলটিমেটলি ব্লাড কোথায় ফিল্টার হয়, কিডনিতে যাবে। এই জন্য কিডনি অনেক সময় দেখবেন তো জন্ডিস হলে কিডনি কি হয়, প্রস্রাব হলুদ হয়ে যায় না। তাহলে যদি এখানে বেশি বেশি ইউরোবিলিনোজেন আসে, বেশি বেশি বিলিরুবিন তৈরি হলো, তাহলে এখানে কোথায় বেশি বেশি ইউরোবিলিনোজেন আসবে না। তাহলে এখানে বেশি যদি ইউরোবিলিনোজেন আসে তাহলে বেশি বেশি সে কোথায় যাবে, ব্লাডে যাবে। বেশি ব্লাডে গেলে তারপর প্রস্রাব কি হয়ে যাবে, ব্লাড থেকে যাবে আলটিমেটলি কিডনিতে। কিডনিতে কি হবে, কিডনিতে ছাকন হবে, তো ওইখানে বেশি বেশি প্রস্রাব হলুদ থাকবে। ঠিক আবার দেখেন স্টার্কোবিলিনোজেন যেটা, এটা কোথায় যাবে, এটা স্টোল দিয়ে বা ফিসেস দিয়ে পায়খানার সাথে এটা কি বের হয়ে যাবে। এই জন্য জন্ডিসের পেশেন্টের কি অনেক সময় পায়খানাও কি বেশি হলুদ কালার থাকতে পারে। তার মানে এই মেকানিজম হচ্ছে এরকম। তাই এখানে বেশি স্টার্কোবিলিনোজেন যদি বেশি হয় তাহলে কি এটা স্টুলটাও কালারটাও কি বেশি ইয়ে হবে। আর ঠিক ইউরোবিলিনোজেন এটাও কি হবে, যদি বেশি বিলিরুবিন বেশি তৈরি হয় এই জন্যই কি প্রস্রাবগুলো বেশি বেশি হলুদ হয়। এটা হচ্ছে মোটামুটি একটা বিলিরুবিনের পুরো একটা লাইফ সাইকেল। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এখানে হচ্ছে তাহলে মেইনলি হচ্ছে মানে পরীক্ষার মধ্যে পরীক্ষাটা আসতে পারে, পরীক্ষা করা হয় একদম সহজ কিন্তু, ঠিক আছে, পরীক্ষাটা আসতে পারে। আর কি প্রিকশন নেব, হ্যাঁ কি প্রিকশন নেব, আরেকটা আসতে পারে বিলিরুবিনটা কিভাবে তৈরি হয়, এটা আসতে পারে। বিলিরুবিন একটা একদম সিম্পল করে আপনারা দিয়ে দেবেন, যেমনি বলেছি, হ্যাঁ বিলিরুবিনটা কিভাবে তৈরি হয় এই ফ্লো চার্ট, পরীক্ষার মধ্যে যদি ফ্লো চার্টটা দিয়ে দেন ফুল নাম্বার পাবেন। কারো কোনো সমস্যা আছে বুঝতে, যারা পড়ে এসেছেন কোনো সমস্যা আছে, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই? না, ওগুলোতে তো রিজেন গুলো থাকবে, একটাতে এক রকম থাকবে। তাহলে এই দুটোটা রিজেন থেকে আমি নিব, একটাতে নিব কত, না দুইটা তো আলাদা থাকবে, ঠিক আছে। দুইটা আলাদা থাকার পরে ওখানে আমি দুইটা থেকে একটাতে নিব, একটা থেকে নেব 1 ml, ঠিক আছে, আর একটা থেকে নেব হচ্ছে আমি, হ্যাঁ রিএজেন্ট গুলো ওইটা ওইটা মেইনলি বই লেখা না, বই লেখা আছে রিএজেন্ট গুলাতে এই তিনটা থাকবে এরকম লেখা আছে। হ্যাঁ ওরা কিভাবে তৈরি করেছে এটা আমরা জানি না, কোম্পানি কিভাবে তৈরি করেছে, কিন্তু এখানে লেখা আছে যে রিএজেন্ট গুলো হচ্ছে এগুলা দিয়ে তৈরি, তিনটা নাম লেখা আছে মেইনলি আর কি।
আর কোন কোশ্চেন আছে কারো? কোশ্চেন নাই? বিলিরুবিনটা বুঝেছেন? এটা কিন্তু আপনার এখন যেমন প্যাথোলজিতে লেগেছে, এটা কিন্তু আপনারা এটা যদি বুঝে থাকেন, তাহলে যখন মেডিসিন তো আপনাদের হয়নি না? হয়ে গেছে না? মেডিসিনে কিন্তু এখানে ভাইরাল হেপাটাইটিস, তারপর জন্ডিস, এটা যদি বুঝে থাকেন তাহলে একদম সহজ হবে। জন্ডিস বোঝা, এই যে লাইফ সাইকেলটা যদি বুঝে থাকেন, কিভাবে জন্ডিস বিলিরুবিনটা আসছে, হ্যাঁ? তাহলে জন্ডিস, ভাইরাল হেপাটাইটিস এই টপিকগুলো বোঝা একদম সহজ হবে। ভাইরাল হেপাটাইটিস।